হ্যালো বন্ধুরা, আর্যারু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি শোনাব বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীর চতুর্থ পর্ব। প্রথম 3টে পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যদি কারো না দেখা হয়ে থাকে এবং দেখতে ইচ্ছুক হন তাহলে লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন। গল্পটা এতই সুন্দর যে পুরোটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। শুরু করছি রাধারানীর চতুর্থ পর্ব। এখনো পর্যন্ত যা হয়েছে তা হলো রাধারানী ঠিক করেছিল যে সে রুক্মিণী কুমার ছাড়া কাউকে বিয়ে করবে না। কিন্তু রুক্মিণী কুমারকে সে নিজের চোখে দেখেনি, শুধু এক রাত্রির অন্ধকারে তার সাহায্যের কথাই তার মনে আছে। বহুদিন পরে, হঠাৎ প্রায় 8 বছর পরে, রুক্মিণী কুমারই তার সঙ্গে দেখা করতে এসছেন এবং তারই খোঁজের জন্য। কথোপকথনের পরে রাধারানী বুঝতে পেরেছে যে ইনিই সেই রুক্মিণী কুমার। কিন্তু রুক্মিণী কুমার এখনও রাধারানীকে চিনতে পারেননি। তাদের কথোপকথন চলছে। এ পর্যন্ত রুক্মিণী কুমারকে আমরা আগন্তুক বলেই বলেছি, এখন থেকে রুক্মিণী কুমারই বলবো। রাধারানীর চোখও জলে ভাসতে লাগলো। চোখ মুছে রাধারানী বলল, ইতর লোকের কথায় এখন আর প্রয়োজন কি? আপনি আপনার কথা বলুন। আগন্তুক বলল, রাধারানী ইতর নয়, সংসারে যদি কেউ দেবকন্যা থাকে তাহলে সেই রাধারানী। যদি কারোকে পবিত্র সরল চিত্র বলে সংসারে আমি দেখে থাকি তবে সেই রাধারানী। যদি কারো কথা অমৃত থাকে তবে সেই রাধারানী। তার বর্ণে বর্ণে যেন অপ্সরার বীণা বাজে, যেন কথা বলতে বাধো বাধো করে, অথচ সকল কথাই পরিষ্কার সুমধুর অতি সরল। এমন কণ্ঠ আমি আর কোনোদিন শুনিনি, এমন কথাও আমি আর কোনোদিন শুনিনি। কথা বলতে বলতেই রুক্মিণী কুমার মনে মনে বললেন, আজ বুঝি ঠিক তেমনই কথা শুন। তিনি মনে মনে ভাবছিলেন, এতদিন হলো সেই বালিকার কণ্ঠস্বর শুনেছিলাম, ঠিক আজও যেন সেই কণ্ঠ আমার মনের মধ্যে জাগছে, যেন কাল শুনেছি। অথচ আজ এই সুন্দরীর গলা শুনে কেন আমার রাধারানীকে মনে পড়ে যাচ্ছে? এই কি সেই? না না, আমি মূর্খ। কোথায় সেই দিন দক্ষিণী কুটির বাসিনী ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সেই রাধারানীকে অন্ধকারে ভালো করে দেখতে পাইনি, সুতরাং আমি জানি না সে রূপসী না কুৎসিতা। কিন্তু যদি এই রূপসীর শতাংশের একাংশ রূপও সে পেয়ে থাকে তাহলে সেও অপূর্ব সুন্দরী। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলো শুনছিলেন। মনে মনে ভাবছিলেন, তুমি যা রাধারানীকে বলছো কেবল তোমাকেই সে কথা বলা যায়। তুমি আজ 8 বছর পর রাধারানীকে ভোলাবার জন্য কোন নন্দনকানন থেকে পৃথিবীতে নামলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হয়েছ? তুমি কি অন্তর্যামী? নইলে আমি লুকিয়ে লুকিয়ে হৃদয়ের মধ্যে যে তোমায় পূজা করি সে তুমি জানলে কি করে? এই প্রথম দুজনে স্পষ্ট দিবালোকে দুজনের প্রতি দৃষ্টিপাত করলেন। দুজনেই দুজনের মুখপানে চেয়ে ভাবতে লাগলেন, এমন আর কি আছে এই সসাগরা জীবসংকুলা পৃথিবীতলে? এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ বিরাময়, এমন আর কি আছে? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মৃত অথচ অদৃষ্টপূর্ব। কখনো দেখিনি, আর কখনো দেখব না। রাধারানী বলল, বড় কষ্টে বলতে হলো, কারণ তার চোখের জল থামে না। আবার সেই চোখের জলের ওপরে কোথা থেকে পোড়া হাসি এসে পড়ে। রাধারানী বলল, তা আপনি এতক্ষণ সেই ভিখারিণীর কথাই বললেন, আমাকে কেন দর্শন দিয়েছেন তা তো এখনো বলেননি। গো, এমন করে কি কথা বলা যায়? যার গলা ধরে কাঁদতে ইচ্ছে করছে, যাকে দুঃখিনী সর্বস্ব চিরবাঞ্ছিত বলে ডাকতে ইচ্ছে করছে, আবার যাকে সেই সঙ্গে গা পোড়ার মুখী রাধারানী তোমার কে হয় গা বলে তামাশা করতে ইচ্ছে করছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়েছেন, এসব কথা কি বলা যায়? তোমরা 5 জন রসিকা প্রেমিকা বাকচতুরা বয়দিকে ইত্যাদি ইত্যাদি আছো, তোমরা 5 জনে বলো দেখি, ছেলে মানুষ রাধারানী কেমন করে এসব কথা বলে? কথাটা বলে রাধারানী মনে মনে একটু পরিতাপ করলো। কথাটা একটু ভর্ৎসনার মতো হলো। রুক্মিণী কুমারও একটু অপ্রতিভ হয়ে গেলেন। বললেন, না, তাই বলছিলাম, আমি সেই রাধারানীকে চিনতাম। রাধারানীকে মনে পড়লো। এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির মতো আশা হলো, যদি এই রাধারানী আমার রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী মজা করে বলে ফেললো, আর বলে ফেলে একটু হাসলো, কিন্তু নিজেই একটু অপ্রতিভ হয়ে গেল। কেন বুঝতে পারলো সে তুমি বলে ফেলেছে। কিন্তু কি করবে, না এসে কি থাকা যায়? রুক্মিণী কুমারও মনে মনে ভাবলো, এ তুমি বলে কেন? কে?
কিন্তু প্রকাশ্যে বলল, হ্যাঁ আমারই রাধারানী। আমি এক রাত্রি মাত্র তাহাকে দেখেছি বা কি করে বলি। এই 8 বছরে আমি তাকে ভুলিনি। আমারই রাধারানী। রাধারানী বলল, হোক আপনারই রাধারানী। রুক্মিণী বলতে লাগলেন, সেই ক্ষুদ্র আশায় আমি কামাখ্যাবাবুর বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, রাধারানী কে? কামাখ্যাবাবুর ছেলে সবিস্তারে পরিচয় দিতে বোধহয় ইচ্ছুক ছিলেন না। তাই বললেন, আমাদের এক আত্মীয়ের কন্যা। যেখানে তাকে অনিচ্ছুক দেখলাম সেখানে আর বেশি বললাম না। কেবল জিজ্ঞাসা করলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করছিলেন এটা কি জানতে পারি? হয়তো আমিও বা কিছু সন্ধান দিতে পারি। আমার এই কথা শুনে তিনি বললেন, রাধারানী কেন রুক্মিণী কুমারকে খুঁজেছিল আমি এটা ঠিক ভালো করে জানি না। আমার বাবা জানতেন, মনে হয় আমার বোনও জানতে পারে। যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলছেন, সেখানে আমার ভগ্নীকে একটু জিজ্ঞেস করে আস। এই বলে তিনি উঠলেন। ফিরে এসে আমার হাতে এই চিঠিটা দিলেন, যে চিঠিটা আমি আপনাকে দিয়েছি। আমাকে এই চিঠিটা দিয়ে বললেন, আমার বোন কিছু ভেঙে বলল না, শুধু এই চিঠিটা দিল আর বলল, এই চিঠি নিয়ে ওনাকে স্বয়ং রাজপুরে যেতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়েছেন তার সঙ্গে দেখা করতে বলবেন। আমি সেই চিঠি নিয়েই আপনার কাছে এসেছি। কোনো অপরাধ করেছি কি? রাধারানী বলল, জানি না, মনে হয় যে আপনি মহাভ্রমে পতিত হয়ে এখানে এসছেন। আপনার রাধারানীকে তা আমি চিনি না, বলতে পারছি না। সেই রাধারানীর একটু কথা শুনলে বলতে পারি যে আমার থেকে আপনি তার সন্ধান পাবেন কিনা। রুক্মিণী কুমার সেই রথের কথা সবিস্তারে বললেন, কেবল নিজের দেওয়া অর্থ বা বস্ত্রের কথা কিছু বললেন না। রাধারানী বলল, স্পষ্ট কথা মার্জনা করবেন, আপনাকে রাধারানীর কোনো কথা বলতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বলে মনে হচ্ছে না। আপনার মনে যদি কোনো দয়া থাকতো তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বললেন তার এমন দুর্দশা দেখে একটু সাহায্য করতে পারতেন। ওই সাহায্য করার কথা তো আপনি কিছু বললেন না। রুক্মিণী কুমার বললেন, বিশেষ সাহায্য আমি কিছুই করতে পারিনি। সেদিন আমি নৌকাপথে হ্রদ দেখতে এসেছিলাম, পাছে কেউ জানতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয়ে লুকিয়ে এসেছিলাম। দুপুরবেলা ঝড় বৃষ্টি হওয়ার পরে আর নৌকাতে থাকতে সাহস করলাম না, একা তটে উঠে আসলাম। সঙ্গে যা কিছু অল্প ছিল আমি তাই রাধারানীকে দিয়েছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন সকালে এসে ওদের খবর নেব মনে করেছিলাম, কিন্তু সেই রাত্রেই আমার পিতার অসুস্থতার সংবাদ শুনে আমি কাশী চলে যাই। বাবা অনেক দিন রুগ্ন ছিলেন, তাই কাশী থেকে ফিরতে প্রায় 1 বছর হয়ে গেল। বছর পরে এসেই আমি ওদের কুটিরের সন্ধান করলাম, কিন্তু সেখানে ওদের কাউকেই দেখলাম না। রাধারানী বলল, একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। বোধহয় সেই রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলের মধ্যে আপনাকে সেই কুটিরেই থাকতে হয়েছিল। তা আপনি ওখানে কতক্ষণ ছিলেন? রুক্মিণী কুমার বললেন, না বেশি না। আমি যা রাধারানীর হাতে দিয়েছিলাম তা দেখবার জন্য রাধারানী যখন আলো জ্বালাতে গেল সেই অবসরে আমি ওর কাপড় কিনতে চলে গেলাম। রাধারানী আর কি দিয়ে আসলেন? রুক্মিণী কুমার, আর কি দেবো, একটা ছোট নোট ছিল, সেটা তার কুটিরে রেখে আসলাম। রাধারানী বলল, নোটটা ওরমভাবে দেওয়া আপনার ঠিক হয়নি, তারা মনে করতে পারে যে আপনি নোটটা হারিয়ে ফেলেছেন। রুক্মিণী কুমার বললেন, না, আমি পেন্সিলে লিখে দিয়েছিলাম রাধারানীর জন্য, তাতে আমার নাম সই করে দিয়েছিলাম, রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করে থাকে, এই ভরসায় আমি বিজ্ঞাপনটা তুলে রেখেছিলাম। রাধারানী বলল, তাই বলছিলাম, আপনাকে দয়াদ্রচিত্ত মনে হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য এইটুকু বলেই ভাবলো, ছি ছি ছি, এ কি করছি। সে মুখটা নিচু করলো, আর মুখটা নিচু করতেই ঝরঝর করে তার চোখ থেকে জল পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে রাধারানী যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেদিকে মাথার কাপড়টা বেশি করে টাইনে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। রুক্মিণী কুমার সেই চোখের জলটা দেখতে পেয়েছিলেন কি পাননি তা বলা যায় না। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ খুবই শীঘ্রই শুনতে পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।